দেখো আমাদের আজকের টপিক ন্যারেশন। অর্থাৎ ন্যারেশনটা কি আগে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটি জেনে নেওয়া। দেখো ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তি মানে কেমন? ধরো আমি তোমাকে একটা কথা বললাম, এই কথাটা তুমি অন্যের কাছে কিভাবে বলবে সেইটাই হচ্ছে উক্তি। ধরো আমি তোমাকে বললাম তুমি একটি ভালো মেয়ে বা ছেলে, ঠিক আছে? এই কথাটা তুমি যদি অন্যের কাছে বলতে চাও, আমি বললাম কি তুমি একটি ভালো মেয়ে বা ছেলে, তখন তুমি অন্যের কাছে বলতে যাবে, তুমি বলবে স্যার বললো বা বলেছিল আমি একটি ভালো মেয়ে ছিলাম বা আমাকে একটি ভালো মেয়ে বলেছিল। দেখো আমি বললাম যে তুমি, যখন তুমি লোকের কাছে বলতে যাচ্ছ তখন কিন্তু তুমি বললে কি আমি, ঠিক আছে? এই এই যে ব্যাপারটা আর কি, আমাদের সাবজেক্ট পরিবর্তন হয় আর টেন্সটা পরিবর্তন হয়, ঠিক আছে? এবার এই আমাদের প্রথম কাজ হচ্ছে এই ন্যারেশনটা পাঠতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো জেনে নিতে হবে আগে। আজকে আমি অন্য কিছু শেখাচ্ছি না, শুধুমাত্র ন্যারেশন যারা শিখতে চাও তাদের প্রথম যে কাজটা সেটি হচ্ছে এই বিষয়গুলি জানা। এই বিষয়গুলি যে যে না জানবে সে কিন্তু ন্যারেশন ঠিকঠাকভাবে পারবে না, ঠিক আছে? অর্থাৎ ন্যারেশন ভালো করে জানতে গেলে তোমাকে এই টপিকগুলো জেনে যদি করতে যাও, তুমি মানে ন্যারেশন শিখতে 5 মিনিট টাইম লাগবে না, ঠিক আছে? অতএব এই বিষয়গুলি তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। তাহলে কি জানতে হবে? প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ বাক্য। বাক্য মানে কোনগুলো? ওই সেই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি যে বাক্যগুলো আছে 5 প্রকারের, ওইটা আমি চিনতে পারছি কিনা। যদি কেউ চিনতে না পারো, আমাদের সেন্টেন্সের উপর ভিডিও আছে, সেন্টেন্সটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? ওইখান থেকে তার মানে কি বাক্য যদি চিনতে পারো তাহলে ফটাফট করতে পারবে, আর ওইটা যদি না চিনতে পারো তখন কিন্তু পারবে না, সব ভুল হয়ে যাবে। সেন্টেন্সটা ধরা যদি ভুল হয়ে যায় তাহলে বুঝবে আমার ন্যারেশনটা পুরো ভুল। এবার দ্বিতীয়ত আমাদের কি জানতে হবে? বাক্য শিখতে হবে প্রথমে, তারপর শিখতে হবে দেখো চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস, অর্থাৎ এই শব্দগুলোর পরিবর্তন জানতে হবে, ঠিক আছে? এখানে যতগুলো শব্দ শিখেছি আরও কতগুলো আছে, কিন্তু এইগুলো সাধারণত বেশি লাগে। আলতু ফালতুগুলো আর আমি লিখিনি, শুধুমাত্র ওগুলো তোমাদের মুখস্থ করতেও কষ্ট হবে আর ঝামেলা, ঠিক আছে? অর্থাৎ যেগুলো বেশি ব্যবহৃত হয় অর্থাৎ এইগুলোই আসে, এর বাইরে পরীক্ষায় আসে না, ঠিক আছে? আরও অনেকগুলো যদি জানতে চাও কি এক্সট্রা যে কোনো বইয়ে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? ওইখান থেকে লিখে নেবে। এখানে আমি যেগুলো লিখেছি দেখো, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নে যে কোনো জায়গায়, অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া থাকবে ন্যারেশনের, সেখানে যদি কোথাও এরকম এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো পরিবর্তন হয়ে তোমাকে এই সাইডের এই শব্দটা লিখতে হবে, এই সাইডের এই শব্দটা লিখবে। আর যদি দেখো দেখো কোথাও এই সাইডের এইগুলোই দেওয়া আছে তাহলে আর পরিবর্তন হবে না, তাহলে সেটাই বসে যাবে। আর যদি দেখো এই সাইডের গুলো দেওয়া আছে তাহলে এটা পরিবর্তন করে তোমাকে এই সাইডের গুলো লিখতে হবে, ঠিক আছে? যে কোনো প্রশ্নের এরকম একটা একটা করে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। না থাকলে এটা আমাদের চেঞ্জ করা লাগলো না, তাহলে ঝামেলা কমে যাবে, ঠিক আছে? কিন্তু থাকলে তো আমাদের জানতেই হবে, পারতেই হবে আর কি, ওটা না হলে ভুল হয়ে যাবে। এই জন্য এগুলো শিখে রাখতেই হবে আমাদের। তাহলে এইগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? যারা যারা আর কি এগুলো যাদের জানা নেই তারা তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে? এবার এইটা জানার পর আমাদের তৃতীয়ত যে জিনিসটা জানতে হবে, দেখো এটা আমি মুছে দিচ্ছি। আমাদের তৃতীয়ত যেটা জানতে হবে সেটি হচ্ছে টেন্স পরিবর্তন। তোমরা যারা টেন্স জানো না তাদের জন্য কিন্তু একটু চাপের ব্যাপার, টেন্সটা ভালো করে সবার জানা উচিত। টেন্স না পারলে কিন্তু ভয়েস চেঞ্জও পারবে না, ন্যারেশনও পারবে না, ঠিক আছে? টেন্স পরিবর্তনের নিয়মটা আমাদের জানতে হবে। দেখো এখানে আমি শর্টকাটে লিখে দিচ্ছি, প্রেজেন্টের ঘরের থেকে কোনটা থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে তাহলে এটা, অর্থাৎ এখানে টেন্স আমি লিখলাম না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে সেই বাক্যটা চলে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, পাস্ট ইনডেফিনিট। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, ঠিক আছে? কারণ আমি সমস্ত কিছু যত পরিবর্তন আছে সব কিছু একটা ভিডিওতেই কমপ্লিট করতে যাচ্ছি, এজন্য এটা একটু লং হতে পারে। কিন্তু যতগুলো এইগুলো ছাড়া কিন্তু ন্যারেশন সম্ভব না। যদি মনে করো আমি না শিখে পেরে যাব, তার দ্বারা কিন্তু হবে না, ঠিক আছে? এইগুলো অবশ্যই জানতে হবে, তাহলেই ন্যারেশন ভালো পারবে। তা না হলে কিন্তু ন্যারেশন কোনোভাবেই ভালো
পারা যাবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস সবাই লিখে নেবে এইগুলো, আর যদি জানা থাকে তাহলে তাদের দরকার নেই, তাদের এটা না করলেও হবে, চলবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আমি আর বারবার লিখছি না। প্রেজেন্ট পারফেক্ট থেকে চলে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্টের ঘরে এই তিনটে শিখলেই যথেষ্ট, আর লাস্টেরটা কোনো কাজে আসে না, ওই টেন্সের ন্যারেশন দেয় না সাধারণত। ঠিক আছে, এই তিনটে করে পরিবর্তনটা তোমাদের জানতে হবে। এবার দেখো একটা বর্ডার দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় টেন্সগুলো আর কি আলাদা পার্ট করতে। পাস্ট ইনডেফিনিট যদি থাকে টেন্সে, ধরো প্রশ্নে পাস্ট ইনডেফিনিট টেন্সটা আছে, তাহলে আমি কি করব, পাস্ট ইনডেফিনিট থেকে এটাও পাস্ট পারফেক্টে চলে যাবে, পাস্ট পারফেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াস থেকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে এটা যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সে যাবে। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্সেই থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই হচ্ছে পাস্টের ঘরটা চলে গেল। আর ফিউচারের ঘরে দেখো, ফিউচারটা সব থেকে সহজ। ফিউচারের ঘরে তোমার শ্যাল বা উইল থাকে। ঠিক আছে, শুধু মনে রাখতে হবে এই শ্যাল বা উইল পরিবর্তন হয়ে, যদি শ্যাল হয় কোথাও তাহলে ওটা পরিবর্তন হয়ে আমি শুড বসাবো, আর উইল থাকলে উড বসাবো। এই হচ্ছে টেন্স পরিবর্তন, এর বাইরে আর কিচ্ছু শেখা লাগবে না। টেন্স পরিবর্তন শুধুমাত্র এই কটা মনে রাখলেই হবে। যারা টেন্স জানো তাদের ক্ষেত্রে মনে রাখাটা মাত্র 2 মিনিটের ব্যাপার। দেখো এইটা তো একেবারে সহজ, প্রেজেন্ট থেকে ডাইরেক্ট পাস্টে ঘরে চলেছে। প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। এবার দেখো পাস্টের ঘরে যে কেমন এটা বুদ্ধিটা খাটাবে, পাস্টের ঘরে গিয়ে দেখবে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট এ দুটোই একই টেন্স, মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। ঠিক আছে, তাহলে দুটো তো একই, শুধুমাত্র একটাই মনে রাখার ব্যাপার। আর এটার মধ্যে তেমন কিছুই নেই, ফিউচার শুধু শ্যাল উইল থাকলে আমরা শুড অথবা উড ব্যবহার করবো, বাস হয়ে গেল। আর কিচ্ছু এর মধ্যে শেখার নেই, একেবারে একবার দেখলেই কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই পরিবর্তনটা আমাদের জেনে রাখতে হবে। দেখো এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এই পয়েন্টটা লিখে নেবে। ঠিক আছে, লিখে নিয়ে তারপরে আমি দেখো পরের পরিবর্তনটা যাচ্ছি। এবার যে পরিবর্তনটা শিখবো এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ন্যারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার যে পরিবর্তনটা আমরা শিখবো চতুর্থতে, আমরা দেখো 4 নম্বর যে আমাদের পরিবর্তনটা, এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের নিয়ম, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের নিয়ম। এইটা হচ্ছে সব থেকে একটু টাফ ব্যাপার মনে হয় ন্যারেশনের ক্ষেত্রে, বা ঝামেলার ব্যাপার সবার কাছে, এইটাই একটু গোলমাল লাগে আর কি। ঠিক আছে, এবার দেখো তাহলে এইটা করতে গেলে আমাদের কোন কোন জিনিসটা মনে রাখতে হবে। 1 নম্বর দিয়ে আমি তোমাদের নিয়মটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদের একটু দেখো, ন্যারেশন হচ্ছে, ন্যারেশন করতে গেলে আমাদের যে দুটো জিনিস অবশ্যই লাগবে, ন্যারেশনের কোন পার্টকে কি বলা হয়। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন গেলে আমাকে একটা উদাহরণ অবশ্যই দিতে হবে। আমি এর জন্য উদাহরণ একটা লিখে নিচ্ছি এখানে। ধরো আমি এখানে 1 নম্বর দিয়ে একটা উদাহরণ লিখে দিচ্ছি। হি said to me, he said to me বলো কি I am very happy, he said to me I am very happy। তোমাকে ন্যারেশন করতে গেলে এই কোন পার্টের কি নাম সেইগুলো একটু জেনে নিতে হবে। দেখো ন্যারেশনের এই যে প্রশ্নটা যদি দেওয়া থাকে, এই প্রশ্নটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ।
আর যেটা আমরা উত্তর করি এটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্টও বলতে পারো, ডাইরেক্টও বলতে পারো, ঠিক আছে, দুটোই কারেক্ট উচ্চারণ। এটা দুটো উচ্চারণ আছে, আমি ডিরেক্টও বলতে পারি, ডাইরেক্টও বলতে পারি, আবার ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট, ঠিক আছে, দুটো উচ্চারণই করতে পারি, ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এবার আমাদের এই যে কমাটা, এই কমাটার কি নাম? এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। যারা এই পার্টগুলোর নাম জানো না তারা লিখে রাখবে, ঠিক আছে, এই কোন পার্টের কি নাম এটা জেনে রাখতে হবে। আর দেখো এই যে একটা কমার ভিতরের একটা অংশ আছে না, আর দেখো কমার বাইরের একটা অংশ আছে, ঠিক আছে। এই যে বাইরে যে অংশটা থাকে এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব বলা হয়, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব। আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে কোন পার্টটার কি নাম, ঠিক আছে, এই নামগুলো জেনে রাখলে তার অনেক সুবিধা হয়, অনেকগুলো বুঝতে সুবিধা হয়। সবকিছু যে যেভাবেই বলুক না কেন তোমাকে বুঝতে খুব সাহায্য করবে যদি এই পার্টগুলো জানা থাকে, ঠিক আছে, কোনটার কি নাম। এবার দেখো, এবার যদি মনে করো যে আমি এই পার্টগুলোর নাম আমার জানার দরকার নেই তাহলেও হবে, ঠিক আছে। আর যদি মনে করো না আমি সব কিছু জেনে নেব তাহলে তারা এই পার্টগুলোর নাম লিখে নেবে, ঠিক আছে। আমি এগুলো এখন মুছে দেবো, ঠিক আছে, শুধুমাত্র উদাহরণটা রাখবো। দেখো যারা যারা লিখে নেবে তারা কিন্তু এই পার্টগুলোর নাম লিখে রাখতে পারো, বা আলাদা করে লিখতে পারো যে কমার ভিতরের অংশের নাম রিপোর্টেড স্পিচ, কমার বাইরের অংশের নাম রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, যেটা কমা থাকে কমাটার নাম ইনভার্টেড কমা, ঠিক আছে, এইভাবে পয়েন্ট করে করে লিখে রাখতে পারো। আমি এগুলো মুছে দিচ্ছি তাতে আমার লিখতে একটু সুবিধা হয়, ঠিক আছে। দেখো এবার আমরা শিখছি কোনটা? আমরা শিখছি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন। ভালো করে দেখো, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনটা আমরা শিখছি। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন আমরা কিভাবে শিখবো? দেখো আমরা লিখবো ইনভার্টেড। আমাদের 1 নম্বর নিয়ম, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করার 1 নম্বর নিয়ম, ইনভার্টেড কমার, এখানে কমার, ইনভার্টেড কমা মানে কি এইটা, তাও দিয়ে দিলাম আর কি যাতে বোঝার সুবিধার্থে। ইনভার্টেড কমা অর্থাৎ এইটা ইনভার্টেড কমার ভেতরের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন। এবার যদি মনে করো ফার্স্ট পারসন আবার কি জিনিস, তাহলে কি করবে মনে রাখবে আই আর হচ্ছে উই, এই দুটোকে বলা হয় ফার্স্ট পারসন, ঠিক আছে। অর্থাৎ এই যে কমা ইনভার্টেড কমার ভিতরে এখানে যদি আই থাকে অথবা উই থাকে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? তাহলে ফার্স্ট পারসন থাকে, সরি, এখানে ফার্স্ট পারসন থাকে, তাহলে সেটি কমা মানে এখানে ইনভার্টেড কমা আর কি, আমি এখানে কমা লিখলাম, কমার বাইরের অংশের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, তাহলে কি হবে দেখো, এবারে এই এক্সাম্পলটা লিখবে তোমরা নিচে, ঠিক আছে। এবার দেখো তাহলে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা এর ভেতরের সাবজেক্ট মানে কি এইখানে যেটা থাকবে, এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় মানে কি আই আর উই হয়, দেখো এখানে আই আছে, ফার্স্ট পারসন পেয়ে গেছি, তাহলে আমরা কি হবে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? সেটি কমার বাইরের অংশের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এর মধ্যে ফার্স্ট পারসন থাকে তাহলে এইটা চলে আসবে কমার বাইরের অংশের সাবজেক্টের কাছে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা পরিবর্তনটা কেমন হবে দেখো, তাহলে হি, আমি তো জানা আছে আমার যেহেতু, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে সেইটির পরিবর্তে আমরা টোল্ড বসাই, তাহলে হি টোল্ড মি,
আর কমা ওঠাতে দ্যাট বসে। আমি এরপর নিয়ম ধরে ধরে করিয়ে দেবো, এটা জাস্ট এমনি সাবজেক্টটা পরিবর্তনের জন্য আর কি আমি তবু করে দিচ্ছি এটা, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের সাবজেক্ট পরিবর্তনটা, এটা কিন্তু প্রত্যেকটা টেন্সে করতে গেলে, মানে যতগুলো সেন্টেন্স করবে বা ন্যারেশন করতে গেলেই তোমাকে সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তন একটা না একটা থাকবেই থাকবে। অতএব তোমাকে এইটা পরিবর্তনটা অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু প্রত্যেকটাই ভুল হওয়ার সম্ভাবনা। তাহলে ফার্স্ট পারসন থাকলে আমরা কি করব, এইটা চলে যাবে এই সাবজেক্টের কাছে, অর্থাৎ সাবজেক্টের কাছে চলে গেলে কি হবে, এই সাবজেক্ট যা আছে সেটাই বসে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আই সাবজেক্টের কাছে চলে গেল, কমার বাইরের অংশের সাবজেক্ট হির কাছে চলে গেল, এখানে হি বসে যাবে। এবার কি করবো আমরা, টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন, এই দেখো আমি যা থাকলে মনে রাখতে হবে অজয়ের হয়ে যাবে, হি ওয়াজ ভেরি হ্যাপি। তোমরা টেন্স পরিবর্তন, টেন্স যদি না জানো তোমরা শর্টকাটে এভাবে মনে রাখতে পারো যে প্রশ্নের মধ্যে যদি আমি যা থাকে তাহলে ওটাকে আমি অজয় করে দিলে টেন্স পরিবর্তন হয়ে গেল। এখানে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে থাকে তাহলে আমি শুধু এখানে হ্যাডই বসিয়ে দেবো। হ্যাড থাকলেও হ্যাড বসবে, হ্যাভ হ্যাজ থাকলেও হ্যাড বসবে। যারা টেন্স না বোঝো তারা এইভাবে মনে রাখতে পারো। এবার দেখো, এবার যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে কি হবে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় নিয়ম, এইটা হচ্ছে প্রথম নিয়ম, মানে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করা আর কি, সাবজেক্ট পরিবর্তন করার প্রথম যে নিয়মটা। এবার দ্বিতীয় নিয়মটা লিখবো। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা আমি এখানেই লিখছি আর কি, যাতে আমার বোঝাতে সুবিধা হয়। তাহলে একইভাবে থাকবে। তাহলে প্রথম সবাই এই একটা নিয়ম দিয়ে তোমরা এইটুকু লিখে নেবে, উদাহরণটা দিয়ে দেবে নিচে। এবার দেখো আমি এইটুকু এবার মুছে দিচ্ছি আর কি। এবার 2 নম্বর নিয়ম, আমরা 2 নম্বর নিয়মটা শিখবো। এখানে তো ফার্স্ট পারসন, এবার সেকেন্ড পারসন থাকলে আমরা কি করবো, ফার্স্ট পারসনের নিয়মটা আমরা শিখে ফেলেছি। এবার এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কিভাবে পরিবর্তনটা করবো দেখো। এবার ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্ট যদি এখানে ফার্স্ট পারসনের জায়গায় আমি দিয়ে দেবো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি, ইউ, শুধুমাত্র ইউ। সেকেন্ড পারসন ইউ থাকে তাহলে সেটি কমার বাইরের অংশের এখানে দেবো অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এই বাস হয়ে গেল, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তার মানে দেখো এবার আমরা এক্সাম্পলটাও চেঞ্জ করব। দেখো হি সেড টু মি, এইখানে আমি করে দেবো কি, শুধুমাত্র করে দেবো ইউ। ইউ থাকলে আরটাও চেঞ্জ হবে, তাহলে এখানে ইউ বসিয়ে দিলে এম আর থাকবে না, তাহলে ইউ আর। হি সেড টু মি ইউ আর ভেরি হ্যাপি, ঠিক আছে। আমরা যদি এই সেন্টেন্সটাই ধরি তাহলে আমরা কি করব, দেখো এখানে সেকেন্ড পারসন চলে এসছে। সেকেন্ড পারসন থাকলে আমরা কি অনুযায়ী পরিবর্তন করব, এইখানে কিন্তু লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে যদি এরকম সেকেন্ড পারসন থাকে, কমার বাইরের অংশের অবজেক্ট অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে এইখানে চলে আসে, এইটার কাছে চলে আসে। একেবারে সিম্পল নিয়ম, এ যদি না বোঝো কিচ্ছু করার নেই, এর থেকে সহজ কিন্তু আর হবে না। এক হচ্ছে এইভাবে করা যায়, আর একটা হচ্ছে অর্থ বুঝে করা যায়, ঠিক আছে। আমি অর্থ দিয়েও বুঝিয়ে দেবো এরপর, ঠিক আছে, অর্থ দিয়েও দেখো। তাহলে কি করবো, এখানে দেখো, তাহলে আমরা কি করবো, হি এখানে সেই টোল্ড মি লিখবো, টোল্ড মি অ্যাসার্টিভ সেন্টেন্সই আছে, কমা উঠাতে সেই দ্যাট দেবো। তাহলে হি টোল্ড মি দ্যাট, এবার ইউ গেল কার কাছে, মির কাছে। এবার তাহলে এখানে কি মি হওয়ার কথা না, যার কাছে যাবে সেটাই তো হয়ে যাবে। এবার দেখো আমরা করছি কি, সাবজেক্ট পরিবর্তন করছি, মানে এটা আমার সাবজেক্ট হচ্ছে। তাহলে সাবজেক্ট যখন হচ্ছে, সাবজেক্ট কখনো মি হয় না। তাহলে মি কথাটা কোথার থেকে আসলো, আয়ের থেকে আসলো। মি কথা আয়ের থেকে মি হয়, আমরা সাবজেক্ট অবজেক্ট ভয়েস চেঞ্জও শিখেছি, ঠিক আছে। তাহলে যখন সাবজেক্ট পরিবর্তন করব তখন কিন্তু কখনো এরকম মি হতে পারে না। তাহলে মিটা কোথার থেকে আসলো, আয়ের থেকে, এই জন্য এখানে আই বসবে, ঠিক আছে। এইটাই সবাই কিন্তু ভুল করে, ঠিক আছে, এইখানে সবাই ভুল করে, এইখানে কিন্তু সবাই উল্টো পাল্টা এটা ওটা, এখানে অনেকে ইউই দিয়ে দেয়, ঠিক আছে, অনেকে মি দিয়ে দেয়। অতএব এইগুলো কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এইটা তো পরিবর্তন হয়ে অবজেক্টের কাছে আসলো, এবার অবজেক্ট তো মি, এবার মিটা কোথা থেকে, মিটা তো কখনো অবজেক্ট হিসেবে বসে, এটা তো সাবজেক্ট হিসেবে বসে না, কিন্তু আমরা এখানে সাবজেক্ট বসাচ্ছি। তাহলে এখানে আয়ের থেকে নিয়ে এসে জানি আই সাবজেক্টিভ ফর্মটাকে এখানে বসাবো, তাহলে বসিয়ে দিলাম। এবার হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন মানে কি, আমি যারটা পরিবর্তন হয়ে অজয়ের চলে যাবে। তাহলে আয়ের পরে অজয়ের মধ্যে কোনটা বসে, ওয়াজ বসে, এই জন্য আই ওয়াজ, তারপরে ভেরি হ্যাপি।
আই ওয়াজ ভেরি হ্যাপি। এই তাহলে সেকেন্ড পারসনটা এইভাবে পরিবর্তন করতে হয়, ঠিক আছে। এবার দেখো অর্থের দিকে খেয়াল রেখে কীভাবে করবো। হি সেইড টু মি, অর্থ না বুঝলে আবার করা যাবে না। যদি তুমি এই নিয়ম না জানো তাহলে অর্থ বুঝেও কিন্তু করা যায়, কিন্তু অর্থ যদি না জানো তাহলে কিন্তু আবার করতে পারবে না। দেখো এখানে কি বলছে, হি সেইড টু মি, সে আমাকে বলল ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী। এবার এই কথাটা যদি অন্য কাউকে বলতে যাও তাহলে কি বলবে, যে সে আমাকে বলল আমি খুব সুখী, সেটা বলতে হবে তোমাকে। তোমার কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে তুমি কিন্তু আমার কথা বলো, আমি এই, কিন্তু এখানে আমাদের টেন্স তো পরিবর্তন করতে হবে, মানে কি আমাকে সুখী বলেছিল এরকম একটা ব্যাপারটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে সেকেন্ড পার্সন থাকলে এইভাবে পরিবর্তন করা হয়। এবার দেখো থার্ড যদি পার্সন আসে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। দেখো থার্ড পার্সন আসলে কি হবে, তাহলে এখানে তোমরা এবার দ্বিতীয় নম্বর লিখে 2 নম্বরে এই নিয়মটা লিখে রাখবে এবং এই উদাহরণটা লিখে রাখবে। তারপরে দেখো আমরা যদি থার্ডের নিয়মটা দেখি, থার্ডের নিয়মটা কি, থার্ড পার্সন এখানে যদি থার্ড পার্সন সাবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। দেখো থার্ড পার্সন থাকলে আমরা কি করবো, তাহলে ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্ট যদি এখানে লিখে দিই থার্ড পার্সন হয়, তোমরা কিন্তু 3 নম্বর পয়েন্ট লিখবে, এখানে 3 নম্বর পয়েন্ট দেবে। ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট যদি থার্ড পার্সন কি হয়, থার্ড পার্সন মানে কোনগুলো, মানে যে হি সি, তারপরে বা কোনো একটা নাম হতে পারে, ঠিক আছে, ধরো দিলাম রাহুল, এই। তাহলে যদি এরকম কোনো নাম থাকে তাহলে সেটি কি, এখানে মনে রাখবা, এখানে এইটুকু আমি মুছে দিচ্ছি, তাহলে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেই কি থার্ড পার্সনই বসে যায়, থার্ড পার্সনই বসে যায়, অর্থাৎ যা থাকবে সেটাই বসে যাবে, ঠিক আছে, যা থাকবে সেটি বসে যাবে। উদাহরণ দিচ্ছি, আমি এখানে বললাম হি সেড টু মি থাকলো, ধরো এটুকু আর কোনো চেঞ্জ করলাম না। এখানে আমি বললাম, আমি এখানে ধরো একটা নাম দিলাম, রাহুল দিলাম, রাহুল ইজ ভেরি হ্যাপি, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করব, তাহলে হি টোল্ড মি দ্যাট, এটুকু আমার একই থাকছে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সাবজেক্টটা আমি কি করবো, দেখো এইখানে এইটা তিনটেই আলাদা, ঠিক আছে। এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে গেছে, থার্ড পার্সনের মধ্যে পড়ে গেছে। থার্ড পার্সন থাকলে আমরা কি করব, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই বসে যাবে। এখানে শুধু আমরা রাহুলই বসিয়ে দেবো, রাহুল ওয়াজ ভেরি হ্যাপি, ঠিক আছে। এই হচ্ছে পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন। এবার আমরা দেখব যদি দুটো থাকে, দেখো অবজেক্ট হিসাবে যদি মাঝখানে যদি আরেকটা থাকে তাহলে সেটা কিভাবে পরিবর্তন হবে, তার একটা উদাহরণই মাত্র দেখাবো। দেখো তাহলে অনেকটা টাইম এখানে লেগে যাচ্ছে, এরপর আমরা প্র্যাকটিসের সময় আরো বেশি করে প্র্যাকটিস দেখাবো। দেখো তাহলে এটা তোমরা সবাই লিখে রাখবে, এই তিনটেই আর কি আছে আর কি, ঠিক আছে। এই তিনটে পরিবর্তন শিখলে তোমরা যে কোনো পরিবর্তনই করতে পারবে। এই হচ্ছে সেন্টেন্স পরিবর্তন। আচ্ছা এবার দেখো আমরা যে আগের যে নিয়মটা শিখেছি আমরা তো একটা খাটালাম না, যে নাও থেকে দেন হয়, দিস থেকে দ্যাট হয়, ওর একটা দেখো। তাহলে এরকম দেখো, হি সেইড টু মি, এখানে দিলাম ইউ আর মাই কাজিন, ঠিক আছে। সে আমাকে বললো কি আমি তোমার কাজিন হই, ঠিক আছে। এবার দেখো এইখানে কিন্তু এই একটা আছে দেখো, আর এই একটা আছে, দুটো আছে। তাহলে এইটা আমি কিভাবে পরিবর্তন করব, তাহলে দেখো এটা আমি কিভাবে করবো, তাহলে এখানে দেখো সেকেন্ড পার্সন আছে, ঠিক আছে। তাহলে মানে কি সেকেন্ড পার্সন সেকেন্ড আছে, এভাবে মনে রাখো তোমরা, কিন্তু একটা সহজ শর্টকাট টেকনিক হতো।
ফার্স্ট পার্সন ফার্স্ট আসবে, সেকেন্ড পার্সন সেকেন্ড আসবে, মানে অবজেক্টের কাছে আসবে, এভাবে মনে রাখতে পারো। আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন নেই, এভাবে মনে রাখতে পারো, একবারে শর্টকাট। ঠিক আছে, শর্টকাটে এর থেকে শর্টকাট আর হয় না। তাহলে দেখো এখানে কি করবে, তাহলে এখানে টোল্ডই লিখবো আমরা, হি টোল্ড মি, কমা ওঠাতে সেই দ্যাটই ব্যবহার করবো, দ্যাট। তাহলে ইউ যাবে মির কাছে, তাহলে এখানে কি করবো, আই, তারপরে কি আমি যাদের থেকে অজ চলে যাবে, আই অজ। এবার এইখানে দেখো মাই কাজিন, মাইটা কি ফার্স্ট পারসন, আমরা কি শিখেছি, আই তারপরে মাই হয়, তারপরে মাইন হয়, আই মাই মাইন। ঠিক আছে, এবার এই শব্দটা দেখো আর চলে যায়, হি হিজ, আর এখানেও হিজ হয়। আমরা যদি প্রোনাউনের এটা শেখো, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, আর শুধু প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, এইগুলো যদি জানো, এইগুলো হচ্ছে সেই চারটা। যদি মনে করো এটা নাই জানি আমি, ধরো আমরা ওইগুলো জানি না, ওটা জানতে গেলে আরো কঠিন মনে হবে, তাহলে দেখো এই মাইটা ফার্স্ট পার্সনে আছে না, এই ফার্স্ট পার্সনে আছে, তাহলে এটা চলে যাবে কার কাছে, এই হির কাছে চলে যাবে। তাহলে হিসাব মতো এখানে হি হওয়ার কথা, হি হবে, কিন্তু এখানে কি আছে, মাই আছে। দেখো মাই থাকলে কি হবে, এর সোজাসুজি এই হির থেকে যেটা পরিবর্তন হয় সেইটাই এখানে হবে, তাহলে আর হি বলবে না, এখানে তাহলে হিজ হবে। তাহলে আই অ্যাম হিজ কাজিন। ঠিক আছে, এই হচ্ছে এই পরিবর্তনটা, মানে এইখানে মাঝখানে অবজেক্ট রূপে থাকলে এইটা যে ফর্মে থাকবে এইটারও সেই ফর্মটা চলে আসবে। ঠিক আছে, যেমন দেখো এখানে যেমন মাই আর হিজ থেকে যেমন হিজ হয়, এখানে এই হিজ ফর্মটা চলে আসবে, এখানে কিন্তু আমরা হিজটাকে ব্যবহার করব। এইভাবে হচ্ছে এটা পরিবর্তন হয়। ঠিক আছে, এই হচ্ছে অবজেক্ট পরিবর্তনের নিয়ম। আমরা যদি ন্যারেশন যদি করতে যাই, এই কটা নিয়ম মনে রাখলে আমরা ন্যারেশন করতে পারবো, এবং ন্যারেশন কিন্তু আমাদের কাছে খুব সহজ মনে হবে। এবার তুমি যে কোনো ন্যারেশনের আমরা যদি নিয়মে যাই, দেখবে ফটাফট আমরা করে দিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এই নিয়মগুলো লিখে নেবে আমাদের। আর কারো যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আরও ভিডিও চাও তোমরা এর উপর, যদি মনে করো যে কোথাও বুঝতে পারিনি, তাহলে কমেন্ট করে জানালে আমি তার উপর আবার ভিডিও দেব। আর এগুলো তোমরা লিখে নেবে। আর এরপরে আমাদের পরপর আমাদের এই সেন্টেন্স অনুযায়ী এবার আমরা ন্যারেশনটা আলোচনা করব। এবার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, সেন্টেন্স ধরে ধরে আমরা কিভাবে করব, নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নিয়ম লিখে দেওয়া হবে যে এইটা সেন্টেন্স। আমরা কিন্তু সেন্টেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেন্টেন্স না জানলে কিন্তু এটা হাতই দেওয়া যাবে না, মানে কিচ্ছু বুঝতে পারবে না, সেন্টেন্স সম্পর্কে যার ধারণা নেই। অতএব সেন্টেন্সটা 1 নম্বরে দেখে নেবে, যদি কোথাও খুঁজে না পাও আমার চ্যানেলে সেন্টেন্স নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবে। তারপরে এই নিয়মগুলো জানলে তুমি যে কোনো ন্যারেশন করতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাকবে, তোমরা সবাই এটা ভালো করে লিখে নিও। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই।